আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ নিয়ে আলোচনা করব। এইখান থেকে যদিও তেমন কোনো প্রশ্ন বোর্ড বই আসে না, তবু অবজেক্টিভের জন্য কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ এবং পরবর্তী অধ্যায়গুলো ভালোভাবে পারতে হলে এখানে কিছু বিষয় আছে যেগুলো জানা থাকতে হবে। এখানে যেই মেশিনটা দেখা যাচ্ছে এটা হলো অত্যন্ত নিখুঁতভাবে সময় মাপার জন্য তৈরি অ্যাটমিক ক্লক, এবং এখানে কিছু বিষয় বলা আছে পদার্থবিজ্ঞান সম্পর্কে যেগুলো তোমরা নিজের মতো করে পড়ে নিতে পারো। এখান থেকে কোনো প্রশ্ন তেমন আসে না। এরপর এই অধ্যায়টা পড়ে আমরা যেই বিষয়গুলো জানবো সেগুলো জেনে নেই। প্রথমটা হলো পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়টা হলো পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো। ৩ নম্বরটা হলো ভৌত রাশি, মান এবং একক সহ ও পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি ব্যাখ্যা করতে পারবো। এরপর পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। এরপর মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। তারপর পরিমাপের আন্তর্জাতিক একক ব্যাখ্যা করতে পারবো। এরপর রাশির মাত্রা হিসাব করতে পারবো। এরপরে এককের উপসর্গের গুণিতক ও উপগুণিতকের রূপান্তরের হিসাব করতে পারবো। বৈজ্ঞানিক পরিভাষা, প্রতীক ও চিহ্ন ব্যবহার করে পদার্থবিজ্ঞানের ধারণা এবং তত্ত্বকে প্রকাশ করতে পারবো। এরপর যন্ত্রপাতি ব্যবহার করে ভৌত রাশি পরিমাপ করতে পারবো। পরিমাপে যথার্থতা, নির্ভুলতা বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারবো। সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারবো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতির বস্তু সামগ্রীর দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারবো। এর পরবর্তীতে ১.১-এ পদার্থবিজ্ঞান নিয়ে কিছু কথা বলা আছে যেগুলো তোমরা নিজের মতো পড়ে নেবে। এখান থেকে তেমন কিছুই আসে না। এরপর পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে কিছু আলোচনা করা আছে, যেখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা ভালো, যেমন অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে তৈরি হয়েছে হলো অ্যাস্ট্রোফিজিক্স। এটা যদি ক নাম্বারে আসে অথবা টিকচিহ্নের মধ্যে আসে যে অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে কি তৈরি হয়েছে, তাহলে আমরা অ্যাস্ট্রোফিজিক্স দাগাবো। এরপর জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান মিলে তৈরি হয়েছে বায়োফিজিক্স। এরপর রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলিতভাবে, এই যে রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। এরপর ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স, এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। অর্থাৎ বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই ফিজিক্সের কিন্তু একটা অবদান রয়েই গেছে। এরপর পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি। এটা ক নাম্বার প্রশ্নে অথবা টিকচিহ্নের মধ্যে আসতে পারে। তো দুইটা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, এরপর দ্বিতীয়টা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখানে দেখো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমটা হলো বলবিজ্ঞান, তারপর হলো শব্দবিজ্ঞান, তারপর তাপ এবং তাপগতি বিজ্ঞান, এরপরে বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে হলো কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, তারপর নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এরপর কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। এরপর এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। তারপরে ১.৩-এর মধ্যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে কিভাবে পদার্থবিজ্ঞান আধুনিক যেই একটা পর্যায় সেইখানে এসে পৌঁছেছে সেটা নিয়ে। তো এখানে দেখো প্রথমে ১.৩.১-এর মধ্যে আদিপর্ব আলোচনা করা হয়েছে, যেখানে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদানগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে তোমরা নিজের মতো করে পড়ে নিতে পারো, তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, তবে এগুলো জেনে রাখা ভালো। এরপর এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে প্রথমেই আরিস্তারাক্স ৩১০ খ্রিস্টপূর্বে অর্থাৎ
সাল গণনা শুরু হওয়ারও ৩১০ বছর আগে তিনি সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, অর্থাৎ পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে সেই ধারণাটা তিনিই প্রথম দিয়েছিলেন এবং পরবর্তীতে তার অনুসারী অর্থাৎ ওনার ছাত্র সেলেউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণও করেছিলেন, যদিও সেই যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে, সেগুলো আর পাওয়া যায় না। এর পরবর্তীতে এগুলো তোমরা নিজের মতো পড়ে নিতে পারো। এইখানে আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন বিজ্ঞানের মধ্যে মুসলিম বিজ্ঞানীদের কি কি অবদান আছে। যেমন এখানে বলা হয়েছে মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান অ্যালজেব্রা নামটি এসেছে, অর্থাৎ বর্তমানে আমরা যেই বীজগণিত করি যেটাকে অ্যালজেব্রা বলা হয়, এই অ্যালজেব্রাটা ওনার লেখা আল জাবির বই থেকেই এসেছে এবং তিনি প্রথমে সেই বীজগণিত নিয়ে কিছু তত্ত্ব দিয়েছিলেন। এরপর ইবনে আল হাইয়াম, ওনাকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এরপর আল মাসুদি, উনি প্রকৃতির ইতিহাস নিয়ে ৩০ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। এরপর ওমর খৈয়ামের নাম সবাই কবি হিসেবে জানে, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের একজন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। এরপর চীনাদের, তারপর উপরে ভারতীয় কিছু বিজ্ঞানীর অবদান আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে ১.৩.২ এর মধ্যে বিজ্ঞানের উত্থান পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভিন্ন সময়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েও এই পর্যায়ে কিভাবে এসেছে সেগুলো নিয়ে। এখানে তোমরা পড়ে নিবে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, তবুও পড়ে নেওয়া ভালো। এর পরবর্তীতে ১.৩.৩ এর মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কিছু বিজ্ঞানীকে আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথম ইনি হলেন ম্যাক্সওয়েল, ইনি হলেন রাদারফোর্ড এবং ইনি হলেন মেরি কুরি, উনি একজন মহিলা বিজ্ঞানী। এখানে ওনাদের বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। ইনি হলেন আলবার্ট আইনস্টাইন, ইনি হলেন সত্যেন্দ্রনাথ বসু। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে আছে। এখানে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর এখানে দেখো, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যের আগে আমাদের নতুন বইটার মধ্যে আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হলো এটা হলো স্যার জগদীশচন্দ্র বসুর অবদান। অর্থাৎ জগদীশচন্দ্র বসু যেই অবদানগুলো রেখেছিলেন সেই অবদানগুলো এখানে নতুন বইটাতে অ্যাড করা হয়েছে ২০২৫ সালের। এর আগে এটা ছিল না। আমরা ২০২৩ সালের বইটা থেকে পড়াচ্ছি, কারণ এটাতে লেখা ভালো। ২০২৫ সালের বইটাতে লেখাটা তেমন বোঝা যায় না, এই জন্য সব কিছু সেম, সেজন্য আমরা ওইটা থেকে পড়াচ্ছি। এখানে জগদীশচন্দ্র বসুর কিছু অবদান দেয়া আছে। প্রথমে উনি কোথায় জন্মগ্রহণ করেন, বাবা মা সম্পর্কে, এরপর উনি কোথায় পড়ালেখা করেন সেগুলো সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, যেগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো উনি কি অবদান রেখেছেন। বৈদ্যুতিক তার ছাড়া কিভাবে দূরে রেডিও সংকেত পাঠানো যায় এই বিষয়ে তিনি অনেক গবেষণা করেন এবং ১৮৯৫ সালে তিনি প্রথমবারের মতো বেতারের দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান। এরপর মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেত্রেও তার বড় অবদান আছে। তিনি প্রথম বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে প্রায় ৫ মিলিমিটার নামিয়ে আনতে সক্ষম হন। এখানে আমাদের জন্য ক নাম্বার অথবা টিকচিহ্নের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে যে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে কততে নামিয়ে আনতে সক্ষম হন স্যার জগদীশচন্দ্র বসু, তখন আমাদের ৫ মিলিমিটার দাগাতে হবে। এর পরবর্তীতে এইখানে দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জংশন ব্যবহার করেন। তো এখানেও প্রশ্ন আসতে পারে যে কেমন জংশন ব্যবহার করেন, ক নাম্বারে অর্ধপরিবাহী, খ নাম্বারে পরিবাহী, গ নাম্বারে এই জাতীয় কোনো একটা, ঘ নাম্বারও এমন কোনো একটা দিতে পারে। সেখান থেকে আমাদের অর্ধপরিবাহী দাগাতে হবে। এরপর এই আবিষ্কার পেটেন্ট করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার পরিবর্তে তিনি সেটিকে উন্মুক্ত করে দিয়েছিলেন, অর্থাৎ ফ্রিতে সব কিছু দিয়ে দিয়েছিলেন। এরপর পৃথিবীর সবচেয়ে বড় কারিগরি প্রযুক্তিবিদ এবং পেশাজীবীদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ
IEEE তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। কোন প্রতিষ্ঠানটি ওনাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেছেন সেটার অ্যান্সারে আমাদেরকে IEEE এটা দাগাতে হবে। এরপর এখানে দেখো 1.4 মধ্যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। পদার্থবিজ্ঞান আসলে কি কি কাজে কাজ করবে, কি কি জন্য কাজ করবে। এরপর এখানে প্রকৃতির রহস্য উদ্ঘাটনে পদার্থবিজ্ঞানের যেই ভূমিকাগুলো সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে প্রকৃতির যেই নিয়মগুলো আছে যেগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপর 1.4.3 মধ্যে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে কিছু দলগত কাজ, কিছু নিজে করার জন্য কাজ দেওয়া আছে যেগুলো প্রয়োজন হয় না, তোমাদেরকে কখনো স্যারেরা দিবে না আশা করি। এরপর 1.5 মধ্যে ভৌত রাশি এবং তার পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো আমাদেরকে জানতেই হবে। যেমন এখানে বলা হয়েছে প্রথমেই দেখো, পানি ঠান্ডা হলে সেটা বরফ হয়ে যায়, গরম করলে সেটা আবার বাষ্প হয়ে যায়, এটা আমরা সবাই জানি। মানুষ প্রাচীনকাল থেকে এটা দেখে আসছে। এই জ্ঞানটুকু কিন্তু পুরোপুরি বিজ্ঞান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমরা বলতে পারবো কোন অবস্থায় ঠিক কত তাপমাত্রায় পানি জমে বরফ হয়, কিংবা সেটা বাড়িয়ে কোন অবস্থায় কত তাপমাত্রায় নিয়ে গেলে সেটা ফুটতে থাকে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র বলি যে পানি ঠান্ডা হলে বরফ হয়ে যায় বা গরম হলে সেটা বাষ্প হয়ে যায়, তাহলে সেটা কিন্তু পুরোপুরি বিজ্ঞান হয় নাই, সেটা জাস্ট একটা জ্ঞান হয়েছে। কিন্তু বিজ্ঞান হতে গেলে যেটা হতে হবে সেটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ করে বলতে হবে যে এতটুকু তাপমাত্রায় সেটা বরফ হয় এবং এতটুকু তাপমাত্রায় সেটা বাষ্প হয়ে উড়ে যায়। তো এইগুলো যদি আমরা নির্ধারণ করতে যাই তাহলে যে সকল রাশিগুলোর দরকার হবে সেগুলো হলো এইগুলো। এখানে দেখো SI ইউনিটে 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি বলা হয়েছে। যেমন দৈর্ঘ্যকে সিম্বল আকারে M দিয়ে প্রকাশ করা হয় এবং এটার এককটা হলো মিটার। এই মিটারের প্রথম অক্ষর M দিয়ে এটাকে প্রকাশ করা হয় বা এটা হলো এটার প্রতীক। এরপর ভরকে অর্থাৎ কিলোগ্রামকে কেজি দিয়ে প্রকাশ করা হয়। এরপর সময়কে সেকেন্ড, যেহেতু এই কারণে S দিয়ে প্রকাশ করা হয়। এরপর বৈদ্যুতিক প্রবাহ এম্পিয়ারকে বড় হাতের A দিয়ে প্রকাশ করা হয়, কারণ এম্পিয়ার অর্থাৎ এম্পিয়ার নামক একজন বিজ্ঞানী থেকে সেই নামটা এসেছিল, যার কারণে ওনার সম্মানার্থে বড় হাতের এ ব্যবহার করা হয়। এরপর কেলভিন অর্থাৎ তাপমাত্রার একক যেটা, সেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের কে, কারণ কেলভিনও একজন বিজ্ঞানীর নাম। এরপর পদার্থের পরিমাণকে মোল দিয়ে হিসাব করা হয়। মোলের এটার এককটা এরকমভাবে প্রতীক হিসাবে MOL দিয়ে প্রকাশ করা হয়। এরপর দীপন তীব্রতাকে ক্যান্ডেলা অর্থাৎ CD দিয়ে প্রকাশ করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো সেগুলো হলো এই যে M, কেজি, সেকেন্ড, এম্পিয়ার, কেলভিন। এই 5টা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, এবং এগুলো আমাদের পদার্থবিজ্ঞানের অন্যান্য প্রতিটা সাবজেক্টে প্রতিটা অধ্যায়ে লাগবে, এবং আমাদের যে আরও 2টা বই আছে জীববিজ্ঞান, রসায়ন, সেগুলোতেও কাজে লাগবে। তাই এগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কোনটার একক কোনটা। এর পরবর্তীতে দেখো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে যেগুলো নিজের মতো করে পড়ে নিতে পারো। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, তবুও পড়ে নেওয়া ভালো। এরপর টেবিল 1.02 অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব, ভর এবং সময় দেওয়া আছে, যেগুলোকে আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, তবে সবগুলো এখানে গুরুত্বপূর্ণ না। যেমন এখানে দেখো নিকটতম যে গ্যালাক্সিটা আমাদের পৃথিবীর মধ্যে, পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, সেটার যে দূরত্বটা সেটা হলো এই যে এটা 6×10⁻19 মিটার। এরপর নিকটতম যেই নক্ষত্র সেটা হলো 4×10⁻16 মিটার। এরপর সৌরজগতের যেই ব্যাসার্ধ সেটা হলো 6×10⁻12 মিটার। এরপর পৃথিবীর ব্যাসার্ধ হলো 6×10⁻6 মিটার। এভারেস্টের উচ্চতা হলো 9×10⁻3 মিটার। এরপর ভাইরাসের
দৈর্ঘ্য হলো 1 × 10⁻8 মিটার। এরপর হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এইটা, প্রোটনের হলো এইটা। একে একে এখানে দেখো আরও আছে। আমাদের যেই গ্যালাক্সি সেটার কতটুকু, এইটা সূর্যের, পৃথিবীর, জাহাজের, তারপর হাতি, মানুষ, ধূলিকণা, তারপর ইলেকট্রন, এরকম অনেক কিছু দেয়া আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেটা লাগেই সেটা হলো এই যে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটা আমাদের প্রয়োজন হয় এবং এখানে ব্যাসার্ধগুলোর থেকে আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা প্রয়োজন হয়। এরপর এইখানে দেখো ভরের ক্ষেত্রে আমাদের পৃথিবীর ভরটা প্রয়োজন হয়, সূর্যের ভরটা তেমন প্রয়োজন হয় না, তবুও জেনে রাখা আমাদের ভালো। এরপর এই যে সময়ের মধ্য থেকে আমাদের জন্য প্রয়োজন হলো এখান থেকে তেমন কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদের প্রয়োজনে আসে না, তবুও জেনে রাখা ভালো। এরপর 1.5.1-এর মধ্যে পরিমাপের একক ইউনিটস অফ মেজারমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে 1.03। এখানে 7টি ধ্রুবের নির্দিষ্ট করে মান দেওয়া আছে। এখানে প্রথমটা হলো আলোর বেগ, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয় এবং এর মান হলো প্রায় 3 কোটি কিলোমিটার। এরপর প্লাঙ্কের ধ্রুবককে এইচ দিয়ে প্রকাশ করা হয় এবং এটার মানটা হলো 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। এরপর ইলেকট্রনের চার্জ হলো এইটা 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এরপর এটা হলো C8 133 পরমাণুর স্পন্দন হলো এইটা। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, শুধু গুরুত্বপূর্ণ হলো এখানে আলোর বেগ, তারপর ইলেকট্রনের চার্জ, প্লাঙ্কের ধ্রুবক। এরপর এই তিনটাই এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পরবর্তীগুলো তোমরা এগুলো চাইলে পড়ে নিতে পারো। এখানে সেকেন্ড যেই জিনিসটা, সেটা কিভাবে পরিমাপ করা হয় সেটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। সিজিয়াম নামের একটা পরমাণু আছে, যেটার এই যে এতটি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটি হচ্ছে 1 সেকেন্ড। এরপর মিটার হলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 মিটার। এরপর কিলোগ্রামকে হিসাব করা হয় প্লাঙ্কের ধ্রুবকে এত মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে 1 কিলোগ্রাম। এরপর এম্পিয়ার হলো প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তারপর মোলেরটা হলো এইটা, ক্যালভিন হলো এইটা, তারপর ক্যান্ডেলা হলো এইগুলো। এরকমভাবে এগুলো তোমরা একটু দেখে নিবে। এগুলো যদিও তেমন কোনো প্রয়োজন হয় না, আসে না পরীক্ষায়, তবুও জেনে রাখা ভালো। এর পরবর্তী পৃষ্ঠায় দেখো আছে কিছু জিনিস আমাদের জেনে রাখা ভালো, যেমন স্বাভাবিক উচ্চতায় একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত যেই দূরত্বটা সেটাকে 1 মিটার ধরে নেওয়া যেতে পারে। এরপর দেখো 1 লিটার পানির বোতলে কিংবা 4 গ্লাসে যেটুকু পানি থাকে তার ভর হচ্ছে 1 কেজির কাছাকাছি। এরপর 1001 এই 3টি শব্দ বলতে যেটুকু সময় লাগে সেটা মোটামুটি 1 সেকেন্ড। এরপর বলা যেতে পারে 3টা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। এরপর দেখো হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি, বলা যেতে পারে তার তাপমাত্রা 1 কেলভিন বেড়েছে। এরপর মোলটা অনুভব করা একটু কঠিন বলা যেতে পারে। একটা বড় চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে, 1 কাপ পানিতে 10 মোল পানি থাকে। এরপর একটা মোমবাতির আলোকে মোটামুটিভাবে 1 ক্যান্ডেলা বলা যায়। এর পরবর্তীতে উপসর্গ বা গুণিতক নিয়ে কিছু আলোচনা করা আছে। এরপর দেখো এইখানে ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ যেগুলো সেগুলোকে এখানে আলোচনা করা হয়েছে। যেমন ডেকা হলো 10⁻1, তারপর হেক্টো হলো 10 এর উপরে স্কোয়ার, এরপর কিলো হলো 10 এর উপরে কিউব, মেগা হলো 10 এর উপরে 6। অর্থাৎ
এইরকম মানগুলো দিয়ে কোনোটাকে যদি গুণ করা হয় তাহলে সেটার সাথে আমরা মেগার এই এম ব্যবহার করতে পারি, তারপর গিগার এই জি ব্যবহার করতে পারি, তারপর কিলোর এই কে ব্যবহার করতে পারি, টেরা থেকে এই টি ব্যবহার করতে পারি। এরপর একইভাবে ডেসির জন্য এটা হলো 10^1 অর্থাৎ এটা ভাগ আকারে আসছে। এরপর সেন্টি হলো 10^2, তারপর মিলি হলো 10^3, এরকমভাবে এগুলো। তারপর মাইক্রোর ক্ষেত্রে হলো এইটা, তারপর ন্যানোর ক্ষেত্রে হলো এইটা। এগুলো আমাদের জেনে রাখা ভালো। এরপর 1.5.3 মধ্যে ডাইমেনশন বা মাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো, একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলা হয়। এটা হলো মাত্রার সংজ্ঞা, অর্থাৎ একটা রাশির মধ্যে বিভিন্ন যে মৌলিক রাশিগুলো থাকে সেগুলো কোন সূচকে থাকে সেটাকেই তার মাত্রা বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ব্যাগের মাত্রা হলো দূরত্ব বাই সময়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম যেটা করা হয়েছে সেটাকে ওই সময় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় ব্যাগ, এবং ওই ব্যাগের মাত্রাটা হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। এবার দূরত্ব মানে আমরা জানি লেন্থ, LENGTH। ওই লেন্থের এল হলো প্রথমে দিব, এবং সময় দিয়ে ভাগ করলে সময়কে যেহেতু টাইম দিয়ে প্রকাশ করা হয় তাই টাইমের আমরা টি লিখব। তাহলে হলো LT−1। এখানে উপরে -1 দেওয়ার কারণ হলো নিচে টি আছে ভাগ আকারে। তো আমরা জানি কোনো কিছু ভাগ আকারে থাকলে সেটাকে বরাবর লেখা যায় যদি মাইনাস দিয়ে উপরে যতটা আছে নিচে এই সংখ্যাটা সেটা যতবার আছে সেটা যদি আমরা উপরে এরকম মাইনাস দিয়ে লিখে দিই, তাহলে টি এখানে একবার আছে তাই আমরা মাইনাস দিয়ে 1 লিখে দিলাম। এরপর ত্বরণের যে মাত্রা সেটা হলো দূরত্ব ভাগ সময় স্কোয়ার, তাই আমরা এটাকে L/T² লিখলাম, এবং এখানে আমরা লিখব LT−2। এরপর এখানে আরও কিছু আলোচনা করা আছে, যেমন 1.5.4 মধ্যে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমটার মধ্যে কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটা ফাঁকা জায়গা রেখে এককের সংকেতটি লিখতে হয়। যেমন এখানে দেখো, এত কেজি লিখার পর কিন্তু আমরা এককটা এই যে এখানে একটা ফাঁকা দিয়ে তারপর এই এককটা লিখছি। এরপর 22-এর পর একটু ফাঁকা দিয়ে এখানে তারপর কিন্তু এই কেটা লেখা হয়েছে, তো একটু ফাঁকা দিয়ে লিখতে হয়। এরপর গুণ করে পাওয়া লব্ধ লেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা বা স্পেস দিতে হয়। যেমন এখানে এন এবং এম এর মাঝখানে এখানে এই যে ফাঁকা জায়গাটা আমরা দিছি, দুইটার মাঝখানে একটু ফাঁকা জায়গা দিতে হয়। এরপর ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক দিতে হয়। যেমন একটু আগেই আমরা দেখে আসছি, এই যে ঋণাত্মক সূচক বা উপরে এই যে মাইনাস এইটা দিতে হবে, অথবা এই যে এরকম ভাগ চিহ্ন সেটা দিতে হবে। এরপর প্রতীকের শেষে কিন্তু এরকম ফুল স্টপ ব্যবহার করা যাবে না। এরপর এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, বা যেমন মিটারের এম, সেকেন্ডের এস ইত্যাদি। তবে রাশির সংকেত লেখা হয় ইটালিক অক্ষরে, যেমন ভরের জন্য এম, ব্যাগের জন্য এরকম ভি। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো কিন্তু আমরা উভয় ক্ষেত্রেই এম, ভি এইরকম সোজাভাবেই লিখতে পারি খাতার মধ্যে, সেখানে তেমন কোনো ভুল নেই। এরপর 6 নম্বরে দেখো, এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয়, যেমন এরকম। তবে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে সেখানে বড় হাতের অক্ষর দেওয়া হয়, যেমন নিউটনের ক্ষেত্রে আমরা এন দিব তার নামের কারণে, এবং প্যাসকেলের ক্ষেত্রেও PA দিব। এগুলো তোমরা পরবর্তী অঙ্কে, পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী অধ্যায়ের মধ্যে পাবে, যেখানে গেলে এগুলো বুঝতে পারবে নিউটন এবং প্যাসকেল এগুলো কি। এরপর 7 নম্বরে এককের উপসর্গ, যেমন কে, জি, এম, অর্থাৎ এখানে কে দিয়ে আমরা জানি কিলোগ্রাম বোঝায়, জি দিয়ে কিলোগ্রাম না, এটাকে কিলো বোঝায়, জি দিয়ে বোঝায় হলো গিগা, এম দিয়ে বোঝায় হলো মেগা। এগুলো এগুলোর সাথে কোনো ফাঁকা যুক্ত হবে না। যেমন এইখানে দেখো হার্জ যেই জিনিসটা আছে, HZ, এই দুইটা মিললে একটা, তাই কোনো মাঝখানে ফাঁকা হবে না। KM দিয়ে কিলোমিটার বোঝায়, যেটা একসাথে হবে, ফাঁকা হবে না। GW দিয়া গিগাওয়াট, এবং MHGZ দিয়া বোঝায় হলো মেগা হার্জ। এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না, যেহেতু এগুলো হলো উপসর্গ, অর্থাৎ মাঝখানে কোনো ফাঁকা জায়গা হবে না।
এরপর ৮ নাম্বার হলো কিলো, অর্থাৎ 10 কিউব থেকে সব বড় উপসর্গ বড় হাতে হবে। অর্থাৎ সবগুলোকে, যেগুলো আমরা একটু আগে দেখে আসছি, মেগা, গিগা, টেরা, এগুলোকে বড় হাতে লিখতে হয়। এরপর ৯ নাম্বার, এককের সংকেতগুলো কখনো বহুবচন হবে না। যেমন সবসময় আমরা জানি যদি একের অধিক হয় সাথে ইংরেজিতে এস যুক্ত করতে হয়, কিন্তু এই যে 25 কেজি হলেও 25 কেজি এস যুক্ত হবে না, শুধু এটাকে আমরা 25 কেজিই লিখব। এরপর ১০ নাম্বার হলো কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। খুব প্রয়োজন হলে সংখ্যা এবং এককের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে। এর পরবর্তীতে আলোচনা করা হয়েছে পরিমাপের যন্ত্রপাতি নিয়ে, অর্থাৎ যে সকল যন্ত্রপাতি আমাদের দরকার হয়। তো এই ক্ষেত্রে আমাদের স্কেল দরকার হয়, কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যেই সাধারণ স্কেলগুলো আছে এখানে এটা বর্ণনা করা হয়েছে, ওইটা ছাড়াও আমাদের আরও একটা স্কেলের দরকার হয়, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে স্যারেরা স্কুলের মধ্যে দেখাবে, সেখানে তোমরা ভালোভাবে সেটা বুঝতে পারবে। তো এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এগুলোর তেমন কোনো প্রয়োজন হয় না পরীক্ষার মধ্যে, এখান থেকে তেমন কিছুই আসে না। এখানে চিত্র ১.০৫-এ মূল এবং ভার্নিয়ার স্কেলের যেটি নাড়ানো সম্ভব সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, যদিও তেমন কোনো প্রয়োজন নেই। এরপর নিচে আরও কিছু জিনিস আছে, যেমন এইখানে তোমাদেরকে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হলো স্ক্রু গজ। এটাকে স্ক্রু গজ বলা হয়। এগুলোও স্যার প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবেন। এর পরবর্তীতে দেখো ১.৬.২ এর মধ্যে ব্যালেন্স অর্থাৎ ভর মাপার যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে এইটা। এরপর ১.৬.৩ এ থামাঘড়ি বা স্টপ ওয়াচ নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে এইখানে দেখো তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে স্লাইড ক্যালিপার্স তোমরা নিজেরা কাগজ দিয়ে তৈরি করতে পারো। এর পরবর্তীতে ১.৭ এর মধ্যে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা নিয়ে কিছু কথা বলা হয়েছে। এখানে আমরা একটা অঙ্ক শিখব, এটা হলো পরিমাপের ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে ১.১১-এ, যেখানে বলা হয়েছে চিত্রটিতে দেখানো বস্তুটির যেই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত। তো এখানের উত্তরে আমরা লিখব বস্তুটির দৈর্ঘ্য 7 ± 0.5 মিলিমিটার, অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য ৬.৫ মিলিমিটার থেকে ৭.৫ মিলিমিটারের ভেতরে যে কোনো মান হতে পারে। তো এটা নির্ভুলতার একটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি। অর্থাৎ এবারে আমরা নির্ভুলতা কিভাবে পরিমাপ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারি, এবং এই নির্ভুলতার একটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ অ্যাবসোলিউট এরর এটাকে ইংরেজিতে বলা হয়। এইখানে সেটাকে ±0.5 যেটা দেওয়া আছে সেটা দিয়ে প্রকাশ করা হবে এবং সর্বোচ্চটাকে ধরে হিসাব করা হইবে। যেমন এখানে দেখো আরও একটা আছে ত্রুটি, সেটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। এখানে নিচে দেখো আপেক্ষিক যেই ত্রুটি সেটাকে নির্ণয় করা হয় চূড়ান্ত ত্রুটিকে পরিমাপ করা মান দিয়ে ভাগ করে। এরপর সেটাকে আমরা যদি ১০০ দিয়ে গুণ করি তাহলে শতাংশে সেটার হিসাব কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে আপেক্ষিক ত্রুটিটা এখানে দেখো 0.5 থেকে আমরা মান যেটা বের করছি মেপে সেটা হলো 7 মিলিমিটার, সেটা দিয়ে কিন্তু আমরা ত্রুটিটাকে ভাগ দেব, তাহলে 0.071 হবে, এবং এইটাকে আমরা গুণ করব ১০০ দিয়ে, তাহলে এটা শতাংশে হিসাব হয়ে যাবে 7.1%। এরপর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছ। এবার ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি হয়েছে, তাহলে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত। তো এই ক্ষেত্রে আমরা জানি বস্তুটি পরিমাপ করার যে ক্ষেত্রফল সেটা হলো এটা স্কোয়ার, কারণ এখানে দেখো বলা হয়েছে বর্গ আকৃতির। তাহলে বর্গ মানে তো আমরা জানি বাহু স্কোয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে 10 স্কোয়ার মানে 10 গুণ 10 অর্থাৎ 100 সেন্টিমিটার স্কোয়ার হবে। এরপর যেহেতু বস্তুটির আপেক্ষিক ত্রুটি হলো 10%, তাই সেটার সবচেয়ে কম যেটা হবে সেটা হলো 9 সেন্টিমিটার, এবং সবচেয়ে বেশি আপেক্ষিক ত্রুটি হবে 11 সেন্টিমিটার। যেহেতু এইখানে আমরা জানি যে 10 সেন্টিমিটার হলো আমাদের এটার মান,
এবং এটার যদি 10%ই হয় আপেক্ষিক ত্রুটি, তার মানে হলো এটা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10-এর 10 ভাগের 1 ভাগ হলো 1। তাইলে কমপক্ষে 10 থেকে 1 কম হবে, না হলে 10-এর সাথে 1 বেশি হবে। তাইলে আমরা এখানে পাইলাম সবচেয়ে কম হলো 9 গুণ 9, তাহলে কত হলো 81, এবং সবচেয়ে বেশি হতে পারে 11 গুণ 11, তাহলে হবে 121। পরিমাপকৃত মান 100 থেকে আমরা এবার 81-কে বিয়োগ দেব, তাহলে হলো 19, এবং আবার আমরা সবচেয়ে বড় যেইটা সেটা থেকে আমরা 100-কে বিয়োগ দেব, তাহলে হবে 21। এবার এই দুইটা থেকে সবচেয়ে বড় মান যেটা সেটাকে আমরা নিব, তাহলে চূড়ান্ত ত্রুটিটা হলো 21 সেন্টিমিটার স্কোয়ার। এবং এটাকে আমরা আপেক্ষিক ত্রুটিতে যখন ভাগ করব, বের করতে যাব, তখন আমরা কিন্তু পরিমাপকৃত যেই মানটা 100 সেটা দিয়ে ভাগ করব, তাহলে হবে এত, এবং এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে শতাংশে মানটা বের হয়ে যাবে। এরপর আরও একটা প্রশ্ন এখানে আছে, যেখানে বলা হয়েছে তুমি একটি বাক্স একটি রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দাগ। তো এইখানে তুমি যে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছো সেগুলো হলো 10, 5 এবং 4। এখানে তোমার যে ত্রুটিটা আসে সেটাকে শতাংশে হিসাব করো। এবার আমরা এখান থেকে পরিমাপের আয়তনটা বের করে নিব, তিনটাকে গুণ দিয়ে একসাথে, তাহলে হবে 200 সেন্টিমিটার কিউব। এবং সবচেয়ে ছোট যেই আয়তনটা, এখান থেকে আমরা 0.5 করে বাদ দেব। কারণ কি, যেহেতু তোমার রুলারে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া আছে, কাজেই তোমার রুলারের ত্রুটি হতে পারে ±0.5 সেন্টিমিটার, এর থেকে বেশি কম হয় না, আমরা জানি 0.5ই হয়ে থাকে। তো এই কারণে আমরা ±0.5 দিয়ে প্রথমে বিয়োগ করব, পরে যোগ করব। তাহলে সবচেয়ে ছোট আয়তন হলো সবগুলো থেকে 0.5 বিয়োগ দিয়ে গুণ করলে যত হয় তত, এবং সবচেয়ে বড় হলো সবগুলোর সাথে প্লাস করে যত হয় তত। এরপর আমরা চূড়ান্ত ত্রুটিটাকে নির্ণয় করব। 200 যেটা পরিমাপ করছি সেটা থেকে যেটা কম সেটা বিয়োগ দিব, এবং সর্বোচ্চ যেটা পরিমাপ করছি সেটা থেকে 200-কে আমরা যেটা পরিমাপ করা সেটা বিয়োগ দিব। তাহলে এখানে সর্বোচ্চ যেটা হবে সেটা হলো 59.875 সেন্টিমিটার কিউব। আমরা এখান থেকে বড়টাই নিব। এরপর আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব, এটাকে আমরা 200 দিয়ে ভাগ করে গুণ করব 100 দিয়ে, তাহলে যেই মানটা আসবে সেটাই হলো আমাদের আপেক্ষিক ত্রুটি। এর পরবর্তীতে আমাদের জন্য যে প্রশ্নগুলো অনুশীলনীতে দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দিব, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। একইভাবে প্রতিটা অধ্যায় থেকে আমরা এরকমভাবে তোমাদেরকে পেজ বাই পেজ, টপিক বাই টপিক দেখিয়ে দিব। সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।